ছোটবেলায় সুন ই তার পরিবারের সঙ্গে এক গ্রামে এসে একটি বন্য ছেলেকে খুঁজে পায়। ছেলেটি মানুষের মতো আচরণ করতে জানতো না। সুন ই ধীরে ধীরে তাকে খাওয়ানো, পোশাক পরা, পড়াশোনা করা এবং মানুষের মতো জীবনযাপন করতে শেখানো শুরু করে। সময়ের সঙ্গে তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর সম্পর্ক। কিন্তু একসময় সেই রহস্যময় উল্ফ বয়কে ঘিরে শুরু হয় অনেক বড় একটা বিপদ, আর তাদের জীবন চিরতরে বদলে যায়। আর এই সকল কিছুই ছিল একটি বৃদ্ধ মহিলার স্মৃতি। তো এমন একটি গল্প আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি। তো এই মুভিটির নাম হলো এ ওয়্যারউলফ বয়। এটি 2012 সালে মুক্তি পেয়েছে। আর এই মুভিটির প্রধান ফিমেল ক্যারেক্টার হলো পার্ক বো ইয়ং এবং এই মুভিটির প্রধান মেল ক্যারেক্টার হলো সং জং কি। তো মুভিটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদেরকে একটি বৃদ্ধ মহিলাকে দেখানো হয়, যে কিনা অন্য দেশে থাকতো, কিন্তু এখন সে তার আবারও নিজের বাড়িতে ফিরে আসছিল। এরপরে সে তার পুরনো বাড়িকে দেখতে তার গ্র্যান্ড ডটারের সাথে সেখানে যাচ্ছিল। সে তার এই পুরনো বাড়িকে অনেক ভালোবাসতো, কারণ তার এই পুরনো বাড়ির সাথে অনেক স্মৃতি জড়িয়েছিল। কিন্তু কিছু লোক তার এই পুরনো বাড়িটি কিনতে চাচ্ছিল, যার জন্য তার মোটেও এটা ভালো লাগে না। তখন আমাদেরকে তার একটি পাস্ট দেখানো হয়, যখন এই বৃদ্ধ মহিলাটির বয়স ছিল 17 বছর আর এই মেয়েটির নাম ছিল সুন ই। তো এই সুনিরা যে বাড়িতে আগে থাকতো, অর্থাৎ তাদের যে পুরাতন বাড়িটা ছিল, সেই বাড়িতে আগে একটি লোক থাকতো, যে কিনা একটি রুমের ভিতরে অনেকগুলো তালা মেরে অনেকগুলো কুকুর ও নেকড়ে রেখে দিত। একদিন সেই লোক তাদেরকে খাবার দেওয়ার জন্য যখন খাবার নিয়ে গেটটি খুলে, তখনই হঠাৎ করে তার মৃত্যু হয়ে যায়। আর সেই লোকটির ডেথ হওয়ার কয়েকদিন পরেই সুনিরা সেখানে শিফট হয়ে যায়। এখানে সুন ই তার বোন আর তার মায়ের সাথে এসেছিল। আসলে তারা এমন নির্জন এলাকায় এসেছিল কারণ সুন ইর লাঞ্চের প্রবলেম ছিল, যার জন্য সে স্কুলেও যেতে পারতো না। তো এই কারণেই তারা এমন পরিবেশে এসেছে বসবাস করার জন্য। এর আগে সুন ইর পরিবার সুন ইর বাবার ফ্রেন্ডের ছেলে বাড়িতে থাকতো, আর সুন ইর বাবার ফ্রেন্ডের ছেলে অনেক খারাপ ছিল। আর এই ছেলেটির নাম ছিল সিওক জিতাই। আমরা তাকে জিতাই বলে ডাকবো। তো সোনিও জিতাইকে একদমই পছন্দ করতো না, আর সে তার সাথে কখনোই বন্ধুত্ব করেনি। এমনকি সুন ইর সাথেও কেউ বন্ধুত্ব করে না, যার জন্য সে সবসময় হতাশে থাকতো। তো একদিন রাতে সুন ই যখন তার রুমে শুয়ে থেকে কান্না করছিল, তখন তার মনে হয় যে বাইরে কেউ শব্দ করছে, যার জন্য সে তার বোনের রুমে আসে আর তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার বোন ঘুম থেকে ওঠে না। এই শব্দটা সেই ঘর থেকে আসছে যেখানে আগে নেকড়ে আর কুকুরদের রাখা হতো। তখন সুন ই ভয় পেতে পেতে সেখানে যায়, আর সে যখন সেই রুমের দরজাটি খোলে, তখনই কোনো একটি জিনিস তাকে অনেক জোরে একটি ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। সুন ই তাকে দেখতে পায় না। সুন ই চিৎকার করার জন্য তার বোন আর মা বাইরে বের হয়ে আসে। আর পরবর্তী দিন তাদের প্রতিবেশীরা এসে সুন ইর মাকে জানায় যে এখানে চারপাশে অনেক উল্ফ আছে, তো যার জন্য তাদের অত বেশি টেনশন করার দরকার নেই, শুধু একটু সাবধানে থাকলেই হবে। অর্থাৎ তারা গতকাল রাতের ঘটনাকেই বলছে আর কি। তো এরপরে আমরা সুন ইকে দেখতে পাই। সে যখন সেই দিন তার বাড়ির উঠোনে কাজ করছিল, তখন সে হঠাৎ করে তার সামনে কিছু একটা লক্ষ্য করে। তখন সুন ইর মাও সেটা দেখতে পায়, যেটাতে সুন ইর মা ভয় পেতে পেতে লাঠি নিয়ে সেই জায়গাটিতে আঘাত করতে থাকে। তখন তাদের সামনে একটি ছেলে বের হয়ে আসে, যাকে দেখতে একদমই অস্বাভাবিক লাগছিল। মানে তাকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো একটা পশু, কিন্তু তার চেহারা তো মানুষেরই ছিল। তার ব্যবহার একদমই মানুষের মতো ছিল না, সে পশুদের মতো চলাফেরা করছিল। তখন সেই ছেলেটির সামনে রাখা আলুর দিকে বারবার তাকাচ্ছিল, যেটাতে সুন ইর মা বুঝতে পারে যে ছেলেটি অনেক ক্ষুধার্ত। তখন সুন ইর মা তাকে একটি আলু দেয়, যেটাতে ছেলেটি একদম পশুদের মতো হিংস্রভাবে সেই আলুটি খেতে থাকে। তখন ছেলেটি সকল আলু খাওয়ার পরে সেখান থেকে যায় না। তখন সুন ইর মা পুলিশকেও খবর দেয়, যেটাতে তাদের বাসায় পুলিশ যখন তাকে নিতে আসে, তখন ছেলেটি তাদের দেখে অনেক রেগে যায় আর বারবার অনেক ভয়ঙ্কর শব্দ করছিল, যেটাতে পুলিশেরা তো তাকে নিতে মানা করে দেয়।
তখন সুন ইর মা আর কোনো উপায় না পেয়ে সে ছেলেটিকে অ্যাডপ্ট করে নেয়। তখন সে অ্যাডপ্ট করার পরে ছেলেটিকে সে বাসায় আনার পরে তাকে গোসল করিয়ে দেয়, এরপরে তাকে খেতে দেয়। তখন তারা ছেলেটির নাম সলসুর রেখেছিল। তো সলসুর আসাতে সুন ই অনেক রেগে গিয়েছিল, অর্থাৎ সে অনেক বিরক্ত ছিল, কারণ সলসু তো সাধারণ মানুষের মতো চলাফেরা করতো না। আর এই জন্য সে তার মাকে বলে যে এ কবে যাবে। তখন তার মা বলে যে যদি কেউ একে অ্যাডপ্ট করতে আসে তখন আমি একে দিয়ে দিব। এরপরে রাতের বেলা যখন চলসু তার রুমে বসেছিল তখন সে লাফ মেরে জানালার কাছে যায় আর সেখান থেকে চাঁদের দিকে তাকিয়ে দেখতে থাকে। চাঁদের দিকে তাকিয়ে সে নেকড়েদের মতো শব্দ করতে থাকে। তখন সেখানে সুন ইর মা আসে আর তাকে সেখান থেকে নামিয়ে আনে। যাই হোক, এর পরবর্তী দিনে দেখতে পাই সুন ই কিছু বক্স থেকে তার বইগুলো বের করার চেষ্টা করছিল, কিন্তু সে সেই বক্সগুলো সরাতেই পারছিল না। চলসু সেখান থেকে এগুলো দেখছিল। তখন চলসু সুন ইর দিকে এগোতে থাকে। এটা দেখে তো সুনি অনেক ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল যে চলসু হয়তো তাকে আঘাত করতে আসছে। তখন সুন ই অনেক ভয় পেয়ে যায় আর সে কান্না করতে শুরু করে। সে চলসুর চুল ধরে টানাটানি করে, কিন্তু তখন চলসু সেখানে থাকা সেই বক্সগুলো সরিয়ে ফেলে। আর এটা দেখে সুন ই বুঝতে পারে যে সে তাকে সাহায্য করছিল। তখন সে তার বক্সটি সেখান থেকে নিয়ে নেয়। তো তখনই আবার সেখানে জিতাই চলে আসে। জিতাই এসে সুন ইকে বলে যে এটা কি অবস্থা করে রেখেছে ঘরের, তোমরা কিছুই করতে পারবে না, দাও আমি এগুলো সরাচ্ছি। এই কথা বলে যখন জিতাই সেখানে থাকা একটি বক্স তোলার চেষ্টা করে তখন সে আর পারে না, অর্থাৎ বক্সটি অনেক ভারী ছিল। আর এই বক্সটা সেই বক্সগুলোর মধ্যেকারই একটি বক্স ছিল যেটা কিছুক্ষণ আগে চলসু উঠিয়েছে। তো জিতাই যখন বক্স তুলতে পারে না তখন সে চুন এর কাছে আসে তার কাছে এসে বলে যে তুমি এত পড়াশোনা করে কি করবে বলো, ওই শেষমেশ তো আমাকেই বিয়ে করতে হবে নাকি, তোমার তো সবসময় আমার কাজই করতে হবে। আর এই কথা বলে জিতাই সুন এর হাত ধরে ফেলে। সে তার হাত অনেক জোরে ধরেছিল। তখনই সেখানে চলসু চলে আসে আর সে এসে জিতাইয়ের হাত অনেক শক্ত করে ধরে। এটা দেখে জিতাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। প্রথম তো চুন এই চলসুকে পছন্দই করতো না, কিন্তু এখন চলসুর এই কাজগুলো দেখে তার আস্তে আস্তে তাকে ভালো লাগতে শুরু করে। আর তাকে সাহায্য করার জন্য সে চলসুকে থ্যাঙ্কস বলে। তো রাতের বেলা পড়াশোনা করার সময় চুন ইর একটি বইয়ের দিকে নজর যায়, যে বইটিতে দেখানো হয়েছিল যে মানুষ কিভাবে কুকুরকে ট্রেন করতে পারে। আর এটা দেখে চুন ইর একটা আইডিয়া আসে। সে ভাবে যে যেহেতু চলসু পশুদের মতো আচরণ করে তাহলে তাকে হয়তো ট্রেন করলে সে ঠিক হতে পারে। আর তা বাদেও যদি তাকে ঠিক না করা হয় তাহলে তারা ভালোভাবে থাকতে পারছিল না, কারণ তারা যখন চলসুকে নিয়ে খাবার খায় তখন চলসু নিজের খাবার খাওয়ার পরে তাদের সবার খাবারটাও খেয়ে ফেলে। এর পরের দিন চুন ই কিছু আলু সিদ্ধ করার পরে চলসুর কাছে নিয়ে যায় এবং তাকে শেখায় যে এগুলো কিভাবে খেতে হয়। তখন চলসুও চুন ইর কথা শুনতে থাকে, আর চুন ই যেভাবে তাকে খেতে বলতো চলসুও সেভাবেই খেত। এরপরে রাতের বেলা যখন সবাই খাবার টেবিলে বসেছিল তখন সেখানে চলসু আসে আর পাগলের মতো যখন খেতেই যাবে তখনই চুন ই তাকে থামতে বলে আর চলসুও থেমে যায়। আর এখন থেকে চলসু চুন এর কমান্ড অনুসারে খাবার খায়। যখন চুন ই বলে যে থেমে যাও তখন সে থেমে যায়, আর যখন খেতে বলে তখন সে খাওয়া শুরু করে দেয়। এর পরের দিন চুন এর চলসুর চুল কেটে দেয় আর তাকে ব্রাশ করাও শেখায়। এরপরে তাকে জুতার ফিতা বাঁধাও শেখায়। এরপরে তারা সবাই মিলে বাজারে যায় ঘোরার জন্য। যখন তারা একটি দোকানের সামনে দাঁড়িয়েছিল তখন একটি ব্রিজের ওপর থেকে অনেক বড় একটি লোহার বস্তু তাদের উপরে পড়তে থাকে। আর চলসু যখন এটা দেখে তখনই সে তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে জড়িয়ে দাঁড়িয়ে যায়। আর তখন সেই লোহার বস্তুটি তার পিঠের উপরে পড়ে, কিন্তু অবাক্যর বিষয় যে তার কিচ্ছুই হয় না, অর্থাৎ এত ভারী একটি জিনিস তার পিঠের উপরে পড়ার পরেও তার কিছুই মনে হয় না। এটা দেখে চারপাশে সবাই অনেক অবাক হয়ে গিয়েছিল। এরপরে তারা বাড়িতে চলে আসে। তো চুন ইর মন এখন থেকে অনেক ভালো হয়ে যায়, কারণ সে আগে অনেক একাকিত্ব ফিল করত, কিন্তু যেহেতু চলসু এখন তার ফ্রেন্ড হয়ে গিয়েছে যার জন্য সে সবসময় তার সাথে ঘোরাঘুরি করে, একসাথে খেলে, একসাথে খাবার খায়, এটার জন্য চুন ইর মন অনেক ভালো হয়ে গিয়েছিল। এমনকি রাতে যখন চুন ই ঘুমিয়ে পড়ে তখন তার রুমের গেটের সামনে এসে চলসু শুয়ে পড়ে। এরপরে চুন ই চলসুকে লেখা এবং পড়াও শেখায়। তো চলসুও এগুলাতে অনেক খুশি ছিল। অন্যদিকে আমরা জিতাইকে দেখতে পাই। সে তার একটি ফিমেল ফ্রেন্ডের সাথে গাড়িতে ড্রিঙ্কস করছিল আর কোথাও যাচ্ছিল। সে অনেক মাতাল ছিল। তার সামনে অনেকগুলো ছাগল ছিল। সে গাড়ি চালাতে চালাতে হঠাৎ করেই ছাগলদের এসে মেরে দেয়, আর যেটাতে সেখানে থাকা একটি ছাগল মারাও যায়। তখন সেখানে চলসুও চলে আসে। সে এসে সেই ছাগলটিকে তোলে আর সেই ছাগলের মালিকের কাছে গিয়ে সেই ছাগলটিকে দিয়ে আসে। ছাগলটির মালিক এটা দেখে অনেক অবাক হয়, কিন্তু সে এটা বিশ্বাস করে যে চলসু অন্তত তার ছাগলের বাচ্চাকে মারবে না।
পরবর্তী দিন জিতাই আবারও চুনইর কাছে আসে, চুনইকে তার সাথে ডিনার করতে যেতে বলে। কিন্তু চুনই যখন মানা করে দেয় তখন সে তার অনেক জোরে হাত ধরে আর তার সাথে যেতে বলে। তখন আবার জিতাইয়ের 3টা ফ্রেন্ডও সেখানে এসেছিল। এটা দেখে চুনই যখন জিতাইয়ের হাতে কামড় দেয় তখন জিতাই তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। চলসু এই সকল কিছু দেখছিল, সে এটা দেখে অনেক রেগে যায়। তখন আমরা চলসুকে একটি ওয়ার উলফে পরিণত হতে দেখতে পাই। তখন চলসু ওয়ার উলফ হয়ে জিতাইয়ের 3টা ফ্রেন্ডকে মেরে ফেলে আর তার কাছে এসে তার গলা টিপে ধরে। চলসু যখন জিতাইকে মেরে ফেলতে যাবে তখনই চুনই তাকে থামতে বলে, যেটাতে চলসু থেমে যায়। তো এর পরের দিন আবার জিতাই পুলিশ নিয়ে আসে চুনইর বাড়িতে। তখন জিতাই এসে চুনইকে বলে যে তুমি এখন পুলিশকে বলো যে গতকাল চলসু কিভাবে ওয়ার উলফে পরিণত হয়েছিল। তখন চুনই তো সেই কথাটা বলে না, বরং সে বলে যে না, আমি তো এমন কিছু দেখিনি, বরং তুমি তো আমার সাথে জোর জবরদস্তি করছিলে। এটাতে জিতাই অনেক জোরে চিৎকার করে বলে যে এই দেখো আমার হাতে চাবি, আর আমি কেন আমার নিজের বাড়িতে জোর করে ঢুকতে যাব। তখন জিতাই চুনইকে থ্রেট দেয় আর তাকে বলে যে হয়তো এই বাড়িতে তোমরা থাকবে, না হয় সেই ছেলেটা। তখন এটাতে চুনই অনেক রেগে বলে যে হ্যাঁ, তুমি আমার সাথে খারাপ ব্যবহার ছাড়া আর কি করতে পারো। আমার বাবা তোমার বাবার বিজনেস পার্টনার ছিল, আমার বাবা যখন মারা যায় তখন তোমরা আমার বাবার সকল সম্পত্তি দখল করে নিলে। চুনি যখন এরকম কথা শুরু করে তখন চুনির মা সেখানে আসে আর তাকে থামতে বলে, কারণ তাদের কাছে কোনো বাড়ি ঘর নেই আর এই বাড়িতেই তাদের একমাত্র সম্বল। যদি এখান থেকে চলে যেতে হয় তাহলে তারা কোথায় গিয়ে থাকবে। তখন এই চলসুর কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে এই সকল কিছুর রিজনটা আমাকে বলো। কিন্তু চলসু তো কিছুই বলতে পারে না, কারণ সে তো কথা বলতেই জানতো না। তখন পুলিশ এসে চলসুকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এটাতে চুনইর তো অনেক হতাশ হয়ে পড়ছিল, কিন্তু চুনইর মা তাকে সান্ত্বনা দেয়। তখন আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই যেহেতু চলসুর বিরুদ্ধে কোনো এভিডেন্স ছিল না, যার জন্য পুলিশ চলসুকে ছেড়ে দেয়। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে চুনই আর তার মা সেই রুমটি পরিষ্কার করছিল যেখানে আগে কুকুর আর নেকড়েদের রাখা হতো। তখন তারা চলসুকে সেই ঘরে রেখে দেয়। তখন আবার সেখানে জিতাই আসে আর চুনইকে বলে যে তুমি যতই লাফালাফি করো না কেন, বিয়ে তো তোমার আমাকেই করতে হবে, এই জন্য যেমনটা আমি বলবো তেমনটাই হবে, এই ছেলেটা যেন এই ঘর থেকে বের না হয়। তখন চুনইর মা সেই ঘর থেকে কিছু জিনিসপত্র বাইরে এনে রেখে দেয়, যে এই জিনিসপত্রগুলো এই ঘরের আগের অনারের ছিল। আর সেই জিনিসপত্রের ভেতর থেকে একটি চিঠিতে জিতাই সেই আগের অনারের ঠিকানা দেখতে পায়। তখন সে তার সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে চলসু আর চুনই তারা পাহাড়ে খেলতে যায়। খেলতে খেলতে হঠাৎ করে চুনইর বুকে ব্যথা শুরু হয়ে যায় আর সে সেখানে অজ্ঞান হয়ে যায়। যেহেতু চুনইর লাঞ্চের প্রবলেম ছিল, যার জন্য তার এই সমস্যাটা হয়। তখন চলসু এটা দেখে কিছু বুঝতে পারে না যে কি করতে হবে, যেটাতে সে চুনইকে তার কাঁধে তুলে নেয় আর সেখান থেকে বাড়িতে চলে আসে। কিন্তু বাড়িতে এসেও সে খোঁজাখুঁজি করার পরেও কাউকেই পায় না, যার জন্য সে আর কোনো কিছু চিন্তা না করতে পেরে চুনইকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। এরপর রাতের বেলা যখন চুনইর ফ্যামিলি বাসায় আসে তখন তারা চুনইকে দেখতে পায় না, যেটাতে তারা বাইরে এসে চুনইকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা জঙ্গলের ভিতরে এসে দেখতে পায় যে চলসু চুনইকে নিয়ে একটি জায়গায় বসে আছে। এরপরে তারা চলসু আর চুনইকে বাসায় নিয়ে আসে। তারা চলসুকে অনেক খারাপভাবে সেই ঘরে বেঁধে রেখেছিল। আর বাড়ির ভিতরে আমরা জিতাইকে দেখতে পাই। সে যখন সেই অনারের সাথে দেখা করতে গিয়েছিল তখন সেই সেখানে গিয়ে সেই অনারের ফ্রেন্ডকে দেখতে পায়। তখন জিতাই তাকে নিয়ে চুনইদের বাড়িতে চলে আসে। তখন সেই অনারের ফ্রেন্ড তাদেরকে বলে যে তারা চলসুর উপর একটি এক্সপেরিমেন্ট করেছিল, যেটার ফলস্বরূপ সে বিষ্ট হয়ে গিয়েছে। আর আমরা যদি সময় মতো সেই জায়গাতে না পৌঁছাতাম তাহলে সে এতক্ষণে তো চুনইকে খেয়েই ফেলতো। অর্থাৎ এখানে সেই অনারের ফ্রেন্ড এটাই বোঝাতে চাচ্ছিল যে তাদের একটি এক্সপেরিমেন্টের কারণে চলসুর এই অবস্থা হয়েছে। আর চলসু একটা মনস্টার, যদি তার সাথে কোনো মানুষ থাকে তাহলে সে তাকে খেয়ে ফেলবে। কিন্তু আমরা তো জানি যে চলসু তো চুনইকে বাঁচানোর জন্যই সেখানে নিয়ে গিয়েছিল, কিন্তু এরা চলসুকে একদম বিপরীতভাবে তুলে ধরে। তখন ওনার ফ্রেন্ড বলে যে আমরা এখন একে এখান থেকে নিয়ে যেতে চাই। এটাতে পুলিশ তাদেরকে বলে যে তারা চলসুকে এখন এখান থেকে নিয়ে যেতে দিবে না, তারা আগে তাকে অবজার্ভ করবে এবং দেখবে যদি সে আবারও পরিবর্তন হয় তাহলে তারা তাকে মেরে ফেলবে। এগুলোতে চুনইর পরিবারের লোকেরা অনেক বিরক্ত হয়। এরপরে পুলিশ চলসুর কাছে যায় আর তার কাছ থেকে তার রক্ত নেয়। তখন তারা চলসুর ব্লাড টেস্ট করে দেখে যে চলসুর বডি টেম্পারেচার একটি সাধারণ মানুষের থেকে অনেক বেশি এবং তার পেশিগুলোর শক্তি একটি হাতির মতো। তারা সিসি ক্যামেরা দিয়ে চলসুর উপরে নজর রাখছিল। তখন তারা দেখে যে চুনই চলসুর কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে।
তখন এটা দেখে অনারের ফ্রেন্ড তাদেরকে বলে যে অবশ্যই চলছু মানুষের সাথে মেলামেশা করেনি, কিন্তু সে যখন এদের সাথে দেখা করলো এবং মেলামেশা করতে শুরু করলো তখন সে মানুষের মতো চলাফেরা করা এবং তাদের ফিলিংসটা শিখতে চাচ্ছে। তাহলে আমাদেরকে চলছুকে মুক্তি করে দেওয়া উচিত। এটাতে জিতাই একদম মানা করে দেয়। সে বলে যে এটা একদমই সম্ভব নয়, কারণ চলছু একদিন একটি ছাগলকে মেরে ফেলেছে। এটাতে সে পুলিশকে নিয়ে তার সেই ফ্রেন্ডের কাছে যায়, যাকে নিয়ে সে ওই রাতে ড্রিঙ্কস করছিল আর গাড়ি চালাচ্ছিল। তখন সে তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে যে ওই দিন রাতে কি চলছু সেই ছাগলকে মেরেছে কিনা। তখন জিতের ফ্রেন্ডও তাদেরকে বলে দেয় যে হ্যাঁ, চলছুই সেই ছাগলটিকে মেরেছে। এরপরে পুলিশেরা চলে যায় সেই ছাগলের মালিকের কাছে, যার কিনা ছাগল মারা গিয়েছিল। তখন তারা ছাগলের মালিককে জিজ্ঞাসা করে, যেটাতে ছাগলের মালিক তাকে বলে যে হ্যাঁ, আমার ছাগলটি মারা গিয়েছে, কিন্তু এটা আমি দেখিনি যে এই ছাগলকে চলছুই মেরেছে। এটাতে জিতে অনেক রেগে যায় আর বলে যে আমি তো বলতেছি যে আমি ওকে মারতে দেখেছি। এগুলাতে পুলিশ বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা কাল এটা তদন্ত করব। এই কথা বলে চলে গেলে সেই ছাগলের মালিক জিতায়ের কাছে আসে আর তাকে বলে যে আমি আমার ছাগলের গায়ে কোনো রক্ত দেখতে পাইনি বা কোনো আঘাতই দেখতে পাইনি, কিন্তু তার পায়ের হাড্ডিগুলো ভাঙা ছিল, আর যার জন্য আমি তোমার গাড়িটি চেক করতে চাই। কালকে আসার সময় তোমার গাড়িও নিয়ে এসো। এই কথা বলে সে চলে যায়। এই কথা বলে যখন লোকটি চলে যাচ্ছিল তখনই জিতাই তাকে পেছন থেকে একটি আঘাত করে মেরে ফেলে। আসলে এই সকল কিছু তো জিতাইয়ের প্ল্যান ছিল। সে কোনো না কোনো ভাবে চলছুকে ফাঁসানোর চেষ্টা করছিল, যেটাতে পুলিশেরা যেন তাকে মেরে ফেলে। এরপরে জিতাই ঈদের বাড়িতে যায় আর তাদের বাড়ির কারেন্ট বন্ধ করে দেয়। কারেন্ট বন্ধ করে সে চলছুর কাছে আসে। আমরা দেখতে পাই চলছু একটি গিটারের ছবি আঁকছিল। তখন জিতাই এসে চলছুকে বলে যে আই এম সরি, চুনই আসলে গিটারে গান গেতে চাচ্ছিল, কিন্তু তার গিটারটা কে যেন ভেঙে ফেলেছে, আর তার সেই গিটারটা সেই ছাগলের মালিকের বাড়িতেই আছে। আসলে এই গিটারটা জিতাই ভেঙেছিল, আর সেই গিটারটা সেই ছাগলের মালিকের বাড়িতে সে নিজে রেখে এসেছিল। তখন চলছু সেই গিটার দেখার জন্য সেই ছাগলের মালিকের বাড়িতে যেতে থাকে। অন্যদিকে চুনিদের বাড়িতে যখনই কারেন্ট আসে তখন তারা সিসিটিভিতে দেখতে পায় যে সেই ঘরে আর চলছু নেই। তখনই সেখানে জিতাই আসে আর তাদেরকে জানায় যে চলছু নাকি পালিয়ে গিয়েছে আর সে সেই ছাগলের মালিককে মেরে ফেলেছে। এমনকি সে যাওয়ার আগে একটি পুলিশ অফিসারকেও মেরে ফেলেছে। আসলে এই সকল কিছু তো জিতাইয়েরই প্ল্যান ছিল, সেটা তো তোমরা বুঝতে পারছো, কিন্তু পুলিশ অফিসাররা তো এটা জানে না, যার জন্য তারা চলছুকে মারার জন্য চলে যায়। তখন তারা সেই ছাগলের মালিকের বাড়িতে আসে আর চলছুকে সেখানে দেখতে পেয়ে তার দিকে গান পয়েন্ট করে। তখন চলছু তাদের দিকে সেই গিটারের চিত্রটি তুলে ধরে আর তাদেরকে বোঝাতে থাকে যে সে তো শুধুমাত্র এই গিটারটি দেখতে এসেছিল। তখনই আবার জিতাই চলছুর দিকে গান পয়েন্ট করে। সে যখনই তাকে গুলি মারতে যাবে তখন তার সামনে চুনই চলে আসে। চুনই এসে যখন তাকে বাধা দেয় তখন জিতাই এসে তাকে আঘাত করতে থাকে, আর সে তাকে অনেক খারাপভাবে আঘাত করছিল। এটা দেখে চলছু আর সহ্য করতে পারে না, যার জন্য সে আবারও উল্ফে পরিণত হয়ে যায়। তখন চলছু অনেক জোরে একটি লাফ দিয়ে জিতাইয়ের কাছে যায় আর তাকে মেরে ফেলে। সকল পুলিশ অফিসাররা তো চলছুর উপরে গুলি চালাচ্ছিল, কিন্তু ফায়ার করাতেও চলছুর কিছুই হচ্ছিল না। তখন চলছু চুনইকে কোলে তুলে নেয় আর সেখান থেকে পালিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। জঙ্গলে যাওয়ার পরে চুনই চলছুকে বলে যে আমার তোমার প্রতি বিশ্বাস আছে। এই কথা বলে সে অজ্ঞান হয়ে যায়। তখন চলছুও তাকে কভার করে শুইয়ে দেয়। তো এই পরবর্তী দিন সকালে যখন চুনইর ঘুম ভাঙে তখন সে তার নাম শুনতে পায়, অর্থাৎ তার ফ্যামিলি তাকে খুঁজছিল। তখন সে বাইরে আসে। সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন চলছুও তার সাথে যেতে চায়। এটাতে চুনই চলছুকে একটি চড় মারে আর তাকে বলে যে আমার সাথে এসো না, কারণ চুনই জানতো যে যদি চলছু তার সাথে যায় তাহলে পুলিশেরা তো তাকে মেরে ফেলবে। তখন চুনই কান্না করতে থাকে আর তাকে তার সাথে যেতে মানা করে। আর এই প্রথমবারের মতো চলছু কথা বলে। সে শুধু এটুকুই বলে যে যেও না, কিন্তু চুনই চাচ্ছিল না যে পুলিশ চলছুকে মেরে ফেলুক, যার জন্য সে তার দিকে পাথর নিক্ষেপ করে আর তাকে তার সাথে আসতে মানা করে। এরপরে সে তার ফ্যামিলির কাছে চলে আসে। তখন চুনই তাদেরকে বলে যে এই কেসটা যেন কেউ জানতে না পারে, যার জন্য রিপোর্টার্সরা এখানে আসার আগেই তারা সেখান থেকে চলে যায়। তো তখন তারা চলছুকে সেখানেই ছেড়ে চলে যায়। এর পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় যে চুনই আর তার পরিবার সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। তখন যাওয়ার আগে চুনই চলছুর জন্য একটি নোট লিখে যায়, যেখানে সে লিখেছিল যে আমি অবশ্যই ফিরে আসব। কারণ চুনই জানতো যে চলছু তাকে অনেক ভালোবাসে আর তাদের ভিতরে অনেক ভালো একটি সম্পর্ক গড়ে উঠেছিল। আর এরপরে চুনই এখান থেকে চলে গিয়েছিল। তো এরপরে সিন প্রেজেন্টে আসে, অর্থাৎ এতক্ষণ তো আমরা চুনইর পাস্ট দেখতেছিলাম, তো প্রেজেন্টে চুনই তো অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল। এরপরে সে তার পুরাতন বাড়িতে সেই ঘরেতে আসে যেখানে চলছু আগে থাকতো। তখন চুনই তার গ্র্যান্ড ডটারকে বলে যে সে এক রাত এখানে থাকতে যাচ্ছে।
এরপরে সে যখন রাতের বেলা শুয়েছিল তখন সে আবারও সেই শব্দটা শুনতে পায়, যেটা সে এর আগে রাতে এখানে শুনতে পেয়েছিল। এরপরে সে বাইরে আসে আর সেই রুমের ভিতরে যায়। সে যখনই সেই রুমে যায় তখন সে সেখানে চলসুকে দেখতে পায়। চুনই ভেতরে যাওয়ার সাথে সাথে চলসু চুনইকে একটি নোট দেয়, যেটা কিনা সে লিখে গিয়েছিল। এটা দেখে চুনই চলসুকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে আর সেখানেই শুয়ে পড়ে। তো যাই হোক, এর পরবর্তী দিন চুনই তার গ্র্যান্ড ডটারের সাথে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সেখানে সেই লোকের কল আসে যে কিনা এই বাড়িটি কিনতে চায়। তখন চুনই তাকে বলে দেয় যে সে এই বাড়ি বিক্রি করবে না। অন্যদিকে আমরা চলসুকে দেখতে পাই সে দূর থেকে চুনইকে গাড়িতে করে যেতে দেখছিল আর সে জানতো যে চুনই কোনো না কোনো একদিন তার সাথে দেখা করতে আসবেই। আর সে তখন সেইভাবে স্নোম্যান বানাতে শুরু করে যেভাবে সে ছোটবেলায় চুনইর সাথে এই স্নোম্যান বানাতো। তো চুনই তো এখন বৃদ্ধ হয়ে গেছে, সে তার নিজের মতো লাইফ কাটিয়ে যাচ্ছে আর অন্যদিকে চলসু তার নিজের মতো। তো যাই হোক, মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটির এন্ডিং আমার কাছে তেমন ভালো লাগেনি, তবে তোমাদের কাছে কেমন হচ্ছে তা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবে। মুভিটি যেমনই হোক, মুভিটি অনেক অল্প সময়ে তোমরা এখান থেকে দেখতে পারবে। যাই হোক, মুভিটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশন এবং আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।